বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 7ই ডিসেম্বর, রোজ শনিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে বন্ধের দিন, আপনাদের কমেন্টস এবং হোয়াটসঅ্যাপে আমার যে সকল বন্ধুরা আমাকে স্টক সম্পর্কে জানতে চান, তাদের বিনিয়োগকৃত সেই স্টকটি নিয়ে আজকে আমি কথা বলবো। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই সংক্ষিপ্ত আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। একই সঙ্গে যারা আমাকে নিয়মিত শোনেন, আমি তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি। আপনারাও আপনাদের অনুরোধের যদি কোনো স্টক থেকে থাকে তাহলে সেটি কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। এবং যারা আমাকে আজকে শুনছেন, অবশ্যই আপনারা আপনাদের অনুরোধের স্টক থাকলে জানাবেন। আজকে বন্ধের দিন, তো আজকে প্রথমে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের শেয়ার নিয়ে আলোচনা করব। তো অনুরোধের প্রথমে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কেপিপিএল, খুলনা প্রিন্টিং পেপার। আমি দেখি কেপিপিএল এর আসলে বর্তমান কি অবস্থাতে রয়েছে। বর্তমানে আমরা কেপিপিএল কে দেখতে পাচ্ছি একটি সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে, এবং এই শেয়ারটির ক্যাটাগরি চেঞ্জ পরবর্তী সময়ে শেয়ারটির কিন্তু প্রাইস ডাউন ট্রেন্ডে চলে আসে, এবং সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু এখন পর্যন্ত সে ধরে রেখেছে, এবং সেটি কি বলে যে বেশ মানে হাই প্রাইজে যখন ছিল 59 টাকা 50 পয়সা, ইয়ারলি যে হাই 52 সপ্তাহের, সেটি শেষ করে এখন কিন্তু শেয়ারটি সেই 7 টাকা 70 পয়সা ইয়ারলি লো আমরা এই শেয়ারটিকে দেখেছিলাম। এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীরা যখন খান ব্রাদার্স একটা ভালো র্যালি করে 9-10 টাকা থেকে একেবারে 250 টাকা 280 টাকা লেভেলে আমরা খান ব্রাদার্সকে যেতে দেখেছিলাম, তখন কিন্তু এই খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড কেপিপিএল সে কিন্তু একটা র্যালি করে তার সঙ্গে, এবং সাধারণ বিনিয়োগকারীরা এই র্যালিতে অংশগ্রহণ করে, এবং যারা ট্রেন মিস করে তারাই কিন্তু এখন লসের মধ্যে রয়েছে। আপনারা যদি শেয়ারটি লাইফ সার্কেল দেখেন তাহলে আপনারা এটি বুঝতে পারবেন। এই যে শেয়ারটি কিন্তু একেবারে 8 টাকা 10 টাকা 11 টাকা এই লেভেলে শেয়ারটি ছিল, এবং এখান থেকে শেয়ারটি কিন্তু র্যালি করে, এবং সেই র্যালি করতে করতে একেবারে আপ ট্রেন্ডে চলে যায়। ইয়ারলি হাই 59 টাকা 50 পয়সা। পরবর্তীতে শেয়ারটি যেভাবে ডাউন ট্রেন্ডে আসে সেটিও আপনারা লক্ষ্য করছেন। তো শেয়ারটির এখন যে অবস্থা, সেখানে শেয়ারটি একটি সাইডওয়েজ মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, এবং শেয়ারটির তেমন কোনো ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখিনি। তো শেয়ারটির অনেকের অনেক টাকায় বাই করা রয়েছে, এখন অনেকেই এটা থেকে বের হতে চান বা অ্যাভারেজ করতে চান, সে বিষয়ে জানতে চেয়েছেন। তো প্রথমে যেটি বলবো যে শেয়ারটির জেড ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে সেটি আপনারা সকলেই জানেন, এবং শেয়ারটির কোনো ডিভিডেন্ড সংক্রান্ত কোনো সংবাদ আমরা জানি না, এবং শেয়ারটির যে পি রেশিও, ইপিএস, ন্যাব সব কিছু মানে সমান তালে নেগেটিভ অবস্থাতে রয়েছে। সুতরাং এই শেয়ারটিতে যারা বিনিয়োগে রয়েছেন তাদেরকে আমি বলবো যে ধৈর্যের কোনো বিকল্প নাই। ধৈর্য ধরলে হয়তো পরবর্তীতে আপনারা কিছুটা লস রিকভারি করতে পারবেন, আর যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে লস নিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে। আদারওয়াইজ এই খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড কেপিপিএল এর আমরা কোনো নিউজ এখন পর্যন্ত জানি না, এবং অনেকেই অনেক সময় বলেছিল যে শেয়ারটির কোম্পানির মালিকানা সেটি পরিবর্তন হবে, উৎপাদনে ফিরবে, এবং বিভিন্ন সময়ে শেয়ারটি নিউজ কেন্দ্রিক আমরা দু একদিন মাঝে পূর্বে সেটি জুন জুলাই এবং মেতে আমরা দু একদিন হয়তো শেয়ারটিকে আমরা কি বলে যে হল্টেড অবস্থাতে দেখেছিলাম। পরবর্তীতে কিন্তু শেয়ারটি আর সেভাবে ঘুরে দাঁড়ায়নি, এবং শেয়ারটির যে ভলিউম সেটিও কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। তো এইখানে আপনারা শেয়ারটির যদি এখন বর্তমান পরিস্থিতি বলি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি আরএসআই সেটি ডাউন ট্রেন্ডে 45.55, এবং শেয়ারটির হিস্টোগ্রামের যেটি বার সেটি দীর্ঘদিন ধরে সবুজ রয়েছে, অর্থাৎ এই অক্টোবরের শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারটির হিস্টোগ্রামের বার কিন্তু
বাই সিগন্যাল দিয়ে রেখেছে এবং একই সঙ্গে শেয়ারটির এমএসিডি সেটিও কিন্তু অরেঞ্জ রেখা ব্লু রেখার নিচে অবস্থান করছে। তো সবকিছু মিলিয়ে এইগুলো ছাড়া শেয়ারটির ভালো কোনো দিক আমার কাছে জানা নাই, কারণ এই শেয়ারটির যে পাবলিক হোল্ডিং সেটিও কিন্তু অনেক বেশি, প্রায় 4,32,00,000 এবং এভারেজ যে ভলিউম সেটি কিন্তু প্রায় 19-20 লক্ষ। সেই তুলনায় শেয়ারটির ভলিউম কিন্তু মাত্র গতদিন যেটি হয়েছে সেটি না হয় ধরে নিলাম সেল প্রেসার ছিল 30 পয়সার একটি বা 40 পয়সার একটি সেল প্রেসার ছিল, সেখান থেকে সেটির কারণে হয়তো ভলিউম কম হয়েছে, কিন্তু তার যে এভারেজ ভলিউম এই 19 লক্ষ, সেখানে তুলনামূলক শেয়ারটির কিন্তু ভলিউম হচ্ছে মাত্র 3 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ। তো শেয়ারটির ভলিউমও নাই, এখানে নতুন কোনো পার্টি ইনভলভ নেই। যারা রয়েছে শেয়ারটিতে তারা পূর্বের যারা আটকে গিয়েছে তারাই এখানে রয়েছে। সুতরাং শেয়ারটি নিয়ে বলার তেমন কিছুই নাই। শেয়ারটি যদি মিনিমাম অন্তত মানে আলোচনা করার জন্য যদি কিছু বলতে হয়, মানে এখন যদি এন্ট্রি নিতে চান সেটা ভিন্ন কথা, কিন্তু যারা বের হবেন বা শেয়ারটিতে আটকে আছেন তাদের জন্য বলো মিনিমাম এই যে এই লেভেলগুলো, এই 15 টাকা 16 টাকা এই লেভেলে আসলে শেয়ারটি নিয়ে একটা ভালো আলোচনা করা যেতে পারে। আদারওয়াইজ এইখানে এই প্রাইজে আলোচনা যেটা করা হবে সেটা হচ্ছে আপনি 8 টাকা 7 টাকা বা 10 টাকায় বাই করলেন, 12 টাকা 11 টাকায় সেল করলেন, এই ধরনের আলোচনা। 11 টাকার উপরে ক্লোজ হলে 12 টাকায় 13 টাকায় শেয়ারটি যাবে, এই ধরনের আলোচনা হবে। কিন্তু যার বাই রেট 50 টাকা 55 টাকা, তার জন্য তো এই 10 টাকা 11 টাকা 12 টাকার আলোচনা না। 11 টাকা 12 টাকার আলোচনা তাদের জন্য যারা নতুন করে এন্ট্রি নিতে যাচ্ছেন তাদের জন্য। তো সুতরাং এই শেয়ারে নতুন করে যদি এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো 60 টাকা 90 পয়সা থেকে 8 টাকা 10 পয়সা এই লেভেলে, এবং শেয়ারটির সেল টার্গেট হবে 8 টাকা 50 পয়সা থেকে 8 টাকা 40 পয়সাতে। এই হচ্ছে মূলত কেপিপিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে এই আলোচনাটি শুনছেন। এরপরে ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার নিয়ে আমি আলোচনা করব, সেটি আইসিআইসিএল। আমরা এই শেয়ারটির বর্তমান কি অবস্থাতে রয়েছে সেটি একটু দেখি। শেয়ারটির আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারটি এখন যে অবস্থাতে রয়েছে সেটি খুব খারাপ না, তবে শেয়ারটির প্রাইস অ্যাকশন কিন্তু অনেক ভালো ছিল। আমরা এই মার্কেট যখন খারাপ হয় তখন শেয়ারটির প্রাইস অ্যাকশন খারাপ হয়, কিন্তু পূর্বে যখন শেয়ারটি এই আমি যদি বলি যে আপনার আগস্টের দিকে, আগস্ট সেপ্টেম্বরের এই দিকটাতে আপনারা যদি যান তাহলে শেয়ারটির কিন্তু প্রাইস ছিল 26 টাকা 27 টাকা এই লেভেলটাতে, কিন্তু এখন শেয়ারটির প্রাইস এই 22 টাকা 80 পয়সা, বা এই মাসটা সহ নভেম্বর মাস আপনি যদি দেখেন তাহলে কিন্তু সে এই একই ধরনের প্রাইস অ্যাকশনের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এখন যে প্রাইসটা সেটি এই ইন্স্যুরেন্স সেক্টরের যে মুভমেন্টটা আমরা দেখেছিলাম নভেম্বরের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে, এই মুভমেন্টে কিন্তু তার প্রাইসটা বেড়েছে, অর্থাৎ নভেম্বরের শুরু থেকে এই নভেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইক এই পর্যন্ত। তো তারপরে কিন্তু শেয়ারটির আবার ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তবে এই ইন্স্যুরেন্স সেক্টর যদি মুভমেন্টে যায়, ইন্স্যুরেন্স সেক্টরকে আমরা বিভিন্ন সময় মাঝে মাঝেই অন্যান্য সেক্টরের তুলনায় কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরকেই দেখেছিলাম এবার এই বছরটাতে। তো এখন যেহেতু ডিসেম্বর মাস, ইন্স্যুরেন্স সেক্টরের একটা মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি রয়েছে, এবং সেটা যদি যায় তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। তবে আমরা ব্যাংক খাত, ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরগুলোতে তারল্য সংকট, পাশাপাশি আস্থার সংকট, এবং সর্বোপরি শেয়ার বাজারের আস্থার সংকট সাধারণ বিনিয়োগকারীদের, এই আস্থার সংকট যতদিন মানে না কাটবে ততদিন আসলে আমাদের বিনিয়োগটা ততটা মানে স্বস্তির হবে না। এখানে আপনার ঝুঁকি থাকবে, এবং ঝুঁকি শেয়ার বাজারে থাকে, এবং শেয়ার বাজার অনেক ঝুঁকিপূর্ণ জায়গা সেটা জানি, কিন্তু 2010-এর পরে করোনাকালীন সময়ে মার্কেট যেরকম অবস্থাতে ছিল তার থেকেও খারাপ একটি অবস্থা কিন্তু বর্তমান সময় পার করছে। আপনারা যারা বিনিয়োগে আছেন তারা নিশ্চয়ই জানেন। তো এই বিষয়গুলো
মাথায় রাখতে হবে যে বিনিয়োগটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে, সেইগুলো বিবেচনায় এনে শেয়ার বাজারে এখন বিনিয়োগ করতে হবে। এবং মার্কেটের ভালো নিউজ, আমরা আইসিবির একটা ভালো নিউজ দেখলাম ৩,০০০ কোটি টাকার, কিন্তু তার পরবর্তীতে মার্কেটের যে অবস্থা, মানে লোন আসার পরে আরো বেশি খারাপ হয়ে গেল। যেখানে আমরা ভালো প্রত্যাশা করেছিলাম সেখানে আরো বেশি খারাপ। সে তো এখন নিউজ সেভাবে কাজে আসছে না। নিউজ দিয়েও কোনো কিছু হচ্ছে না। কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। তো এখন আমাদেরকেও এইগুলোই দেখতে হবে। ছোট, ছোট সাপোর্ট, ছোট, ছোট এন্ট্রি জোন দেখে, দেখে বাই প্রফিটের মাধ্যমে আ শেয়ার বেশিদিন হাতে না রাখা, হুম? তারপরে খারাপ শেয়ারে বিনিয়োগ না করা। এই বিষয়গুলো বেশি মাথায় রেখে আমাদের বিনিয়োগ করতে হবে। তো যাই হোক, আমরা ইসলামী এই কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের যে বর্তমান অবস্থা সেটি দেখতে পাচ্ছি। শেয়ারটি একটি সাপোর্ট রেজিস্ট্যান্স এ রয়েছে এবং সাপোর্টকে রেসপেক্ট করে সে আ রয়েছে। সুতরাং এই শেয়ারটির আরো কারেকশনের সম্ভাবনা আছে কিনা যদি আমি বলি, তাহলে আমরা দেখি শেয়ারটি একটি সাপোর্টে রয়েছে এবং এই সাপোর্টকে অবশ্যই শেয়ারটি রেসপেক্ট করতে হবে এবং আহ, হ্যাঁ, এই সাপোর্টটি শেয়ারটি রেসপেক্ট করতে হবে, না না হলে শেয়ারটি কিন্তু আরো ডাউন ট্রেন্ডে চলে যাবে এবং সেক্ষেত্রে শেয়ারটি কত নিচে নামতে পারে সেটি আমরা একটু আপনাদেরকে দেখাবো। আহ, আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 20-22 টাকা 80 পয়সা এই লেভেলে অবস্থান করছে। তার এমএ এই ম্যাক ম্যাকডি যেটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ রেখার উপরে অবস্থান করতেছে এবং শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে এবং আরএসআইটাও নিম্নমুখী। সুতরাং এই শেয়ারটির আমরা আগামী দিনে আমরা আরেকটু প্রাইস কারেকশন দেখতে পাবো এবং সেই কারেকশন যেটি হবে সেটি 22 টাকা 22 টাকা তো অবশ্যই এই 22 টাকা 22 টাকা 10 পয়সা থেকে শুরু করে আমরা শেয়ারটি 22 টাকা এই লেভেলে 22 টাকা এই লেভেলটাতে আমরা শেয়ারটির একটা শক্ত সাপোর্ট ধরে নিতে পারি এবং এই জায়গায় শেয়ারটি আসবে এবং এটিকে রেসপেক্ট করবে অবশ্যই। রেসপেক্ট করে শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং শেয়ারটি আমরা আশাবাদী যে যদি সে ভলিউম সহ আপ ট্রেন্ডে যায়, ভলিউম যদি গেইন করতে পারে, যেহেতু শেয়ারটির পাবলিক হোল্ডিং রয়েছে ভালো 2,75,00,000 এবং শেয়ারটির পি রেশিওটা একটু বেশি অন্যান্য ইন্স্যুরেন্স সেক্টরের যে অন্যান্য আরো স্টকগুলো রয়েছে সে তার তুলনায় এটি নতুন শেয়ার, এটিও মাথায় রাখতে হবে ইন্স্যুরেন্স সেক্টরের এই আইসিএল। তো সে তুলনায় শেয়ারটির পি রেশিও একটু বেশি, তবে থার্ড কোয়ার্টার যে ইপিএস সেটিও কিন্তু পজিটিভ এসেছে। একই সঙ্গে শেয়ারটি গত বছরের যে ডিভিডেন্ড এই রেকর্ড ডেট ছিল যে জুনের 10 তারিখে, সেখানে কিন্তু শেয়ারটি 10% ক্যাশ দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। তো এটিও ভালো। সুতরাং আগামী দিনেও শেয়ারটি ভালো ক্যাশ ডিভিডেন্ড দিবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং শেয়ারটি এই 22 টাকা এই লেভেলে এসে সাপোর্ট নিবে এবং এখান থেকে শেয়ারটি এসে আমরা দেখব শেয়ারটি 23 টাকা 90 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো ফার্স্ট টার্গেট এবং সেটি যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে এই শেয়ারটি আমরা 25 টাকা বা 26 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। অবশ্যই সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো মুভমেন্ট থাকতে হবে। তো এই হচ্ছে মূলত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপর আইটি সেক্টরের একটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অগ্নি সিস্টেম। অগ্নি সিস্টেম নিয়ে এর আগেও আমি আমার চ্যানেলে আলোচনা করেছিলাম, সেই আলোচনা নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো অগ্নি সিস্টেমের যে বিষয়টি এখন আমরা দেখতে পাচ্ছি, অগ্নি সিস্টেমে এখন পর্যন্ত যে ক্যান্ডেলটি রয়েছে, এখানে এই ধরনের ক্যান্ডেলের পরে আমরা একটা সবুজ ক্যান্ডেল চাইতে পারি বা আশা করতে পারি, তবে সেটি কি করা সম্ভব কিনা সেটি দেখতে হবে, কারণ মার্কেটের পরিস্থিতি তো খুব একটা ভালো না। যদিও সে ভলিউমটা ধরে রেখেছে, এটা খুব ভালো একটি লক্ষণ একটি শেয়ারের জন্য, যে ভলিউমটা গেইন করা এবং ভলিউমটা ধরে রাখা, সেটি সে ধরে রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি সিস্টেমের যেই কি বলে ক্যাশ, সেটি কিন্তু কম দিয়েছে। আমি আমার এই পূর্বের আলোচনাও বলেছিলাম যে তার সাধারণ বিনিয়োগকারীদের যে প্রত্যাশা মাফিক যে ক্যাশ ডিভিডেন্ড দেয়া, সেটি কিন্তু অগ্নি সিস্টেম দেয়নি। যদিও এটি বি ক্যাটাগরির শেয়ার, কিন্তু তার তো কোয়ার্টার যে অ্যানুয়াল কোয়ার্টার বলি, ফার্স্ট কোয়ার্টার বলি,
সেগুলো তো ভালো এসেছিল এবং তার ন্যাব যথেষ্ট ভালো, পি রেশিও ভালো। সুতরাং শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিলে হয়তো এই পর্যায়ে প্রাইস অ্যাকশনটা হতো না, যে অবস্থাতে শেয়ারটির এখন প্রাইস অ্যাকশন হয়েছে, কারণ শেয়ারটির ইয়ারলি যে লো সেটি কিন্তু 22 টাকাতে একসময় দেখেছিলাম আমরা, 22 টাকা 50 পয়সা, এবং ইয়ারলি যে হাই সেটি ছিল 41 টাকা, এবং সেটি রিসেন্ট হাই খুব অক্টোবরে সে হাইটা করেছিল, এবং অক্টোবরের পরে শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে এসেছে। তো আমরা শেয়ারটির একটু যদি বিশ্লেষণ মূলক আলোচনা বা তথ্যমূলক একটু আলোচনা করি, সেটি অগ্নির যে প্রাইস অ্যাকশনের একটা নিউজ ছিল যে সারা বাংলাদেশে অগ্নি সিস্টেম নেটওয়ার্কিং ব্যবস্থায় আসবে, কিন্তু সেটির নিউজকে কেন্দ্র করে একটা প্রাইস অ্যাকশন হয়েছিল, এবং সেটি এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের দিকে এই নিউজটা ছিল, এবং এই নিউজটা যখন মানে কি বলে যে এটা মিথ্যা এবং এটা অসত্য, তখন কিন্তু আবার শেয়ারটির প্রাইস ডাউন হয়ে যায়। একই সঙ্গে শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড সহ অন্যান্য যে বিষয়গুলো, সেখানেও তারা ভালো কিছু দিতে পারেনি সাধারণ বিনিয়োগকারীদের, ফলে তাদের প্রাইস কিন্তু বাড়েনি। তো এখন যেটি দেখতে পাচ্ছি সেটি সে সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তার কোনো প্রাইস অ্যাকশন এভাবে হয়নি। ছোট ছোট প্রাইস অ্যাকশন, অর্থাৎ 10 পয়সা 30 পয়সা 20 পয়সা এই ধরনের প্রাইস অ্যাকশন হচ্ছে। তো আগামী দিনে শেয়ারটি আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখব, এবং সেই গ্রিন ক্যান্ডেলটা অবশ্যই 27 টাকার উপরে তার ক্লোজ দিতে হবে, এবং আজকে 27 টাকা 10 পয়সার উপরে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে, তাহলে শেয়ারটি একটু প্রাইস অ্যাকশন আমরা দেখব, কারণ শেয়ারটির রেকর্ড ডেট রয়েছে 17 ডিসেম্বর, এছাড়াও তার স্পট ডেট রয়েছে মাঝে 2 দিন। সুতরাং শেয়ারটিতে একটু প্রাইস অ্যাকশন হবে। একই সঙ্গে তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসও রয়েছে। খুব বড় সড়ো টার্গেট সেট আপ করা যাবে না যে এটি অনেক দূরে যাবে রেকর্ড ডেটের আগে, অনেক ভালো মুভমেন্ট আসবে, 2-4টা হল্টেড হবে, এইরকম কিছু না। যেটা হতে পারে যে এই 27 টাকা 20 পয়সা তার ফার্স্ট ক্লোজ দিতে হবে আগামী দিনে, এবং সেটি যদি দিতে পারে তাহলে শেয়ারটিকে আমরা হয়তো এই 28 টাকা 40 পয়সা এই লেভেলটাতে দেখব, এবং সেখানে আসার পরে শেয়ারটি যদি কারেকশন নিয়ে আপ ট্রেন্ডে যায়, তাহলে সেটা অবশ্যই এই 32 টাকা থেকে 30 টাকা এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখতে পাবো। তবে শেয়ারটির যে আরএসআই সেটি কিন্তু নিম্নমুখী, এটাও আপনাদেরকে দেখতে হবে। এছাড়াও শেয়ারটির হিস্টোগ্রামের যে বার, এখানে সে শুধুটা গ্রিন বার ক্রিয়েট করেছে, এবং আগামী দিনে যদি এর থেকে একটু বড় গ্রিন বার ক্রিয়েট করতে পারে, তাহলে সেই সম্ভাবনাটা আরো বেশি জোরালো হবে। একই সঙ্গে এই ম্যাকডি সেটিও কিন্তু এখন অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান রয়েছে। সুতরাং আমরা আশা করতে পারি এই অগ্নি সিস্টেমটা একটু প্রাইস অ্যাকশন করবে এই রেকর্ড ডেটের আগে, এবং সেই প্রাইস অ্যাকশনটা আমরা 28 টাকা থেকে 30 টাকা এই লেভেলে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত অগ্নি সিস্টেম নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে বিডি ল্যাম্প নিয়ে আমি একটু আলোচনা করি। বিডি ল্যাম্প আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ভাবে দিন শেষ করেছে, এবং তার প্রাইস অ্যাকশন একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে বিডি ল্যাম্পের আমরা ইয়ারলি যে হাই সেটি দেখতে পাচ্ছি কত টাকা, 144 টাকা 26 পয়সা শেয়ারটির ইয়ারলি হাই ছিল, এবং এখন শেয়ারটির যে ক্লোজিং প্রাইস সেটি 105 টাকা 90 পয়সা, এবং এই শেয়ারটির একটু তথ্য দিই যে শেয়ারটি ভলিউম কিন্তু অনেক কম। আপনারা যদি এইখান থেকে দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেল, এবং এখানেও সে গ্রিন ক্যান্ডেল তৈরি করে, এবং তখন তার প্রাইস ছিল 126 টাকা এবং হাই ছিল 127 টাকা 80 পয়সা। পরবর্তীতে সে তার ভলিউমটাকে একেবারে রেড আসে, এবং সেই সময় সেল সিগন্যালও দিয়েছিল, এবং তার ভলিউম একদম ডিক্লাইন হয়ে গেছে, এবং এভারেজ ভলিউম যদি বলি 4000 5000 6000 এই ধরনের ভলিউম করে। যদিও শেয়ারটি মানে যে পাবলিক হোল্ডিং সেটি কম, কিন্তু তার তো ভলিউম দরকার ছিল, কারণ এখানে তো সে ভলিউম করেছে, ভলিউম করে সে প্রাইস আপ করেছে। আমরা যদি তার একটু লাইফ সার্কেল দেখি, এখানে দেখেন সে ভলিউম গেইন করে তো প্রাইস অ্যাকশন হয়েছে, এখানে সেম
আপনি যদি এই দিকটাতেও দেখেন, এইদিকে দেখেন ভলিউম নাই, তার প্রাইসও নাই। এখানে ভলিউম, এখানে প্রাইস, এখানে ভলিউম, এখানে প্রাইস। সুতরাং আপনাকে দেখতে হবে যে শেয়ারটি ভলিউম গেইন করতে পারে কিনা, এবং ভলিউম গেইন না করার কারণে সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, এবং এই মুভমেন্টটা আপনি দেখেন নভেম্বর মাসের পুরাটা সময়ই শেয়ারটি এই লেভেলে রয়েছে। এই শেয়ারটির আমরা যদি একটু বলি যে শেয়ারটি যে পি রেশিও সেটি কিন্তু -4 এবং ইপিএস সেটিও মাইনাস। তবে ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস এসেছে শেয়ারটি সেটি কিন্তু পজিটিভ। একই সঙ্গে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে, এবং শেয়ারটির যে রেকর্ড ডেট সেটিও শেষ করেছে। আশা করি এই বিডি ল্যাম্প, এই বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড যেটি এই শেয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টরের, এই শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টর যেহেতু মাঝে মাঝে আমরা মুভমেন্টে দেখি, এটা যদি মুভমেন্ট কন্টিনিউ করে তাহলে অবশ্যই এই শেয়ারটিও ভালো করবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই শেয়ারটির যে একটি সাপোর্ট রয়েছে সেটি এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম, এবং এখন যে জায়গায় রয়েছে শেয়ারটি সেই সাপোর্ট রেঞ্জেই কিন্তু রয়েছে। এই 98 টাকা 60 পয়সা এই শেয়ারটির একটি শক্ত সাপোর্ট। আশা করি এই 98 টাকা 60 পয়সার আগেই শেয়ারটি ইউটার্ন নিবে, এবং ইউটার্ন নিয়ে শেয়ারটি অবশ্যই আমরা শেয়ারটির একটি যে টার্গেট সেটি সেট করতে পারি 112 টাকা, এবং 112 টাকার উপরে যদি শেয়ারটি আপট্রেন্ড করতে পারে তাহলে কিন্তু আমরা এই শেয়ারটি 126 টাকা এই লেভেলে দেখতে পাবো। তো আগে শেয়ারটির ভলিউম গেইন করতে হবে, একই সঙ্গে সে মার্কেটের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাও স্বাভাবিক হতে হবে। এবং এই শেয়ারটির যে আরএসআই দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। এছাড়া মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে, এটিও আপনাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়াও শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটিও ধূসর এবং ছোট হয়ে আসে, তবে এমএসিডি সেটি অরেঞ্জ রেখার উপরেই আমরা ব্লু রেখাকে অবস্থান করতে দেখছি। তো এই হচ্ছে মূলত এই বিডি ল্যাম্পস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। যারা এই শেয়ারটিতে বিনিয়োগে রয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। মার্কেট ভালো হলে অবশ্যই বিডি ল্যাম্পস আপনাদের যে প্রত্যাশা বা আপনাদের যে প্রফিট টেকিং এর যে সুযোগ সেটি করে দিবে আশা করি। আর বেশি তাড়াহুড়া করে এক শেয়ার থেকে আরেক শেয়ারে মুভিং না করে শেয়ারটিতে সময় দেন, কারণ এই মুহূর্তে যেহেতু বাজার পরিস্থিতি ভালো না, সেহেতু যে কোনো শেয়ারে হুটহাট এন্ট্রি নিলে লসের পরিমাণটা আরো বাড়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল মূলত বিডি ল্যাম্প নিয়ে আমার আলোচনা। এরপরে মন্নো ফ্যাব্রিক্স নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা করব। মন্নো ফ্যাব্রিক্স নিয়ে জানতে চাইছেন যে ভাই, আমি তার উদ্দেশ্যে বলি, মন্নো ফ্যাব্রিক্সের আমরা গত দিনের আনচেঞ্জ অবস্থাতে দেখেছি, এবং 17 টাকা 20 পয়সায় মন্নো ফ্যাব্রিক্স ক্লোজ হয়, এবং মন্নো ফ্যাব্রিক্সের ভলিউম যেটি সেটিও ভালো। গত দিনে 16,25,000 ভলিউম করেছে। টেক্সটাইল সেক্টর যদি মুভমেন্টে আসে তাহলে অবশ্যই মন্নু ফেব্রিক্স প্রাইস অ্যাকশন করবে, কারণ এই শেয়ারটি যে ইয়ারলি হাই সেটি ছিল আমরা জানি 34 টাকা 10 পয়সা, এবং তার ইয়ারলি যে লো সেটি রিসেন্ট করেছে 13 টাকা 30 পয়সা। তো শেয়ারটির রেকর্ড ডেট শেষ হয়েছে 20 নভেম্বর। তবে শেয়ারটির পি রেশিও যেটি সেটি কিন্তু অনেক বেশি, 143। আমরা বিনিয়োগের ক্ষেত্রে পি রেশিও, ইপিএস, ন্যাব, তার ফার্স্ট কোয়ার্টার তার বা যে ইপিএস গুলো সেই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। তবে এই বিষয়গুলোতে মন্নু ফ্যাব্রিক্সের একটু দুর্বলতা বা একটু ঝামেলা রয়েছে। তবে আশা করি মন্নু ফ্যাব্রিক্স এবার টেক্সটাইল সেক্টরের যে আমরা নিউজ দেখতে পাচ্ছি বিভিন্ন সময়, তো এই ক্ষেত্রে যদি টেক্সটাইল সেক্টরে ভালো নিউজ আসে এবং মন্নু ফ্যাব্রিক্স সহ টেক্সটাইল সেক্টর যদি মুভমেন্ট করে ভালোভাবে, তাহলে কিন্তু মন্নু ফ্যাব্রিক্স অবশ্যই প্রাইস অ্যাকশন হবে। এছাড়াও এই শেয়ারটির যে ভলিউমের যে বিষয়টি সেটি কিন্তু অনেক ভালো। শেয়ারটি সবসময় ভালো ভলিউম করে আসছে। আমরা নভেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে শেয়ারটিতে আমরা ভলিউম দেখতে পাই, এবং সেই ভলিউমটাকে সে কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। তো যখনই সে ভলিউম করেছে তখনই শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে। তো সুতরাং শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। শেয়ারটির প্রাইস অ্যাকশনেরও একটি সুযোগ রয়েছে, এবং তবে শেয়ারটির একটি কারেকশন আমরা হয়তো দেখব। সেই কারেকশনটা 16 টাকা 50 পয়সা এই লেভেলে আসবে, এবং এটি কমপ্লিট করলে শেয়ারটি আবারও এই 17 টাকা 70 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো, বা 17 টাকা 80 পয়সা। এছাড়া শেয়ারটির যদি কি বলে ভলিউমের সঙ্গে শেয়ারটি যদি টেক্সটাইল সেক্টরের যে নিউজগুলো সেটিও আসে, তাহলে একসঙ্গে এই টেক্সটাইল সেক্টর কিন্তু ভালো মুভমেন্টে আসবে। তো এইটি হচ্ছে মন্নু ফ্যাব্রিক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে জিএসপি ফাইন্যান্স
নিয়ে আমার একটু সংক্ষিপ্ত আলোচনা। জিএসপি ফাইন্যান্সের যে বিষয়টা সেটি আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কত টাকা 6 টাকা 20 পয়সা অবস্থান করছে এবং শেয়ারটির কি বলবো শেয়ারটির মুভিং এভারেজ উপরে অবস্থানে শেয়ারটি এখন পর্যন্ত সেল সিনারিওতে রয়েছে এবং শেয়ারটির আরএসআই সেটি একেবারে ডাউন ট্রেন্ডে প্রায় কাছাকাছি 39.71। শেয়ারটির হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন সেটিও আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি ধূসর হয়ে গিয়েছে। এছাড়াও শেয়ারটির ম্যাকডি সেটিও মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে এই জিএসপি ফিনান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেড শেয়ারটি কিন্তু জেড ক্যাটাগরিতে রয়েছে, যার কারণে অনেক কোম্পানিকে আসলে ডিভিডেন্ড কেন্দ্রিক ইস্যুকে কেন্দ্র করে অনেক কোম্পানিকে জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। তো তার মধ্যে এই জিএসপি ফিনান্সও রয়েছে। তো আশা করি জিএসপি ফিনান্স যদি ক্যাটাগরি চেঞ্জ হয় তাহলে প্রাইস অ্যাকশন হবে। আর একই সঙ্গে যে আমরা কি বলে মিউচুয়াল ফান্ডকে যখন মুভমেন্টে দেখেছিলাম এই লোন কেন্দ্রিক 3000 কোটি টাকার লোন কেন্দ্রিক, তখন কিন্তু এই আমরা ফিনান্স সেক্টরকেও ধরে নিয়েছিলাম যে একটা ছোটখাটো একটা মুভমেন্ট ফিনান্স সেক্টর এবং ব্যাংকিং সেক্টরে থাকবে। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে আসলে একদিন বাড়ে তার 1 মাস কমে। অর্থাৎ একদিন বাড়লে আপনি সেখান থেকে প্রফিট টেক করতে পারবেন না, কারণ আপনার বাই প্রাইস যদি অনেক বেশি থেকে থাকে। সুতরাং একটা সেক্টরকে মিনিমাম 1 সপ্তাহ বা 8-10 দিন যদি কি বলে আমরা পূর্বে যেরকম দেখেছিলাম যে লিডিং এ থাকে, অর্থাৎ ফার্স্টে থাকে যে সেক্টর ওয়াইজ সে যদি লিড দিতে পারে তখন কিন্তু শেয়ারের প্রাইস অ্যাকশন হয়। অর্থাৎ এই জিএসপি ফিনান্সের যে ইয়ারলি লো সেটি 5 টাকা 40 পয়সা। এখন 5 টাকা 40 পয়সায় যদি আমি বলি যে এটির 5 টাকা 40 পয়সা যখন বাই হয় আমরা দেখতে পাচ্ছি যে এটি 29শে অক্টোবর শেয়ারটি 5 টাকা 40 পয়সায় আসে এবং সেখানে আপনি দেখেন শেয়ারটির ভলিউম ছিল 1,45,000, অর্থাৎ আনচেঞ্জড অবস্থায় সে দিন শেষ করে। পরবর্তীতে শেয়ারটি কিন্তু এই 5 টাকা 40 পয়সা থেকে আমরা দেখতে পাচ্ছি 29শে অক্টোবরে শেয়ারটির প্রাইস ছিল 6 টাকা এবং 6 টাকা থেকে শুরু করে শেয়ারটি কিন্তু এই 7 টাকা 70 পয়সা এই লেভেলে এসেছিল এবং এই লেভেলে যারা সেল দিয়েছে তারা তো অবশ্যই প্রফিট টেকিং ছিল। এছাড়াও আপনি যদি এই 24শে নভেম্বর যদি দেখেন শেয়ারটি কিন্তু একেবারে আম যে লো এই 5 টাকা 40 পয়সা সেটি কিন্তু সে করে। ইয়ারলি লো করে এখন কিন্তু শেয়ারটির অবস্থান আমরা 5 টাকা 40 পয়সা, সেখানে কিন্তু শেয়ারটি আ 7 টাকা এই লেভেলেও গিয়েছিল। 7 টাকা 10 পয়সা, 7 টাকা 6 টাকা 60 পয়সা। তো যারা এই লেভেলে পেয়েছে তারা তো এখান থেকে প্রফিট টেক করেছে। সুতরাং এখন আবার আপনাকে যদি প্রফিট টেক করতে হয় তাহলে অবশ্যই 5 টাকা 40 পয়সা বা 5 টাকা 60 পয়সার এই লেভেলে এন্ট্রি নিতে হবে। আর যদি আপনি 6 টাকা 20 পয়সায় এন্ট্রি নেন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যে সে কবে তার প্রাইস অ্যাকশন করে। এখন তার উপর ডিপেন্ড করে আপনাকে বাই করতে হবে। তো এখন জিএসপি ফিনান্সে আমার মনে হয় যে সে ধরনের কোনো সুযোগ নাই। এটি আরেকটু কারেকশন লেভেলে আসবে এবং সেটি আমরা 6 টাকা 10 পয়সা এই লেভেলে দেখতে পাবো এবং এই লেভেলে যদি আসে তাহলে আপনি 6 টাকা 6 টাকা 10 এই লেভেলে 6 টাকাতে আপনি এন্ট্রি নিলে আপনি 6 টাকা 50 পয়সা এই এটা আপনি পাবেন। 6 টাকা 50 পয়সার একটা যে বাই রেঞ্জ, এই রেঞ্জে আপনি সেটি বাই করতে সেল করতে পারবেন। তো এই হচ্ছে মূলত জিএসপি ফাইন্যান্সের সংক্ষিপ্ত আলোচনা। আপাতত জিএসপি ফাইন্যান্স এইভাবে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে 6 টাকা 6 টাকা 50 পয়সা। পরবর্তীতে যদি শেয়ারটি ভলিউম সহ সেক্টর ওয়াইজ মুভমেন্ট করতে পারে তখন এটি নিয়ে আলোচনা করা যাবে। এরপরে ফনিক্স ফিনান্স। ফনিক্স ফিনান্স নিয়ে কি অবস্থা? ফনিক্স ফিনান্সের অবস্থা খুব একটা ভালো না। এটার ভালো না হওয়ার যেটি কারণ সেটি হচ্ছে সেক্টরাইজ মুভমেন্ট নেই, তারল্য সংকট, জেড ক্যাটাগরি চেঞ্জ সবকিছু মিলিয়েই রয়েছে। শেয়ারটির ইয়ারলি যে লো সেটি 3 টাকা 70 পয়সা। জানি না ভাই আপনার বাই কত, এবং শেয়ারটির ইয়ারলি হাই 16 টাকা 30 পয়সা। তার ন্যাব বলেন, ইপিএস বলেন, পি রেশিও বলেন, এগুলো সবই নেগেটিভ এবং শেয়ারটির ডিভিডেন্ড বলেন কোনো কিছুই নাই, যার ফলশ্রুতিতে শেয়ারটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে ফনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে।
তো এই শেয়ারটির আমার কাছে যেটি মনে হয় শেয়ারটি আগামী দিনগুলোতে তার প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই ভলিউম গেইন করতে হবে, ভালো নিউজ থাকতে হবে, মার্কেটের অবস্থা ভালো থাকতে হবে এবং যদি সেটি করতে পারে তাহলে এই শেয়ারটি প্রাইস অ্যাকশনের একটি সুযোগ রয়েছে এবং এই শেয়ারটির ইয়ারলি যে হাই ৳৩.৭০ সেখানেও শেয়ারটি যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়েছে। আশা করি শেয়ারটি হয়তো সেইখানে যাবে না। তবে যাওয়ার জন্য কিন্তু একটা বড়সড় আ অবস্থাতে সে রয়েছে এবং সেখানে যদি চলে যায় তাহলে আপনারা ওই ৳৩.৭০ যদি কেউ এন্ট্রি নিতে চান তো এখানে এন্ট্রি নিলে আপনারা ৳৪, ৳৪.২০ এই লেভেলে শেয়ারটি সেল করতে পারবেন। ৳৪.২০ ফার্স্ট টার্গেট এবং পরবর্তী টার্গেট ৳৪.৮০ এই লেভেলটা হবে ফনিক্স ফিন্যান্সের ক্ষেত্রে। তবে এই শেয়ারগুলোতে অত্যন্ত দক্ষতা এবং বিচক্ষণ ব্যক্তি ছাড়া এই ধরনের শেয়ারে বিনিয়োগ করলে কিন্তু ধরা পড়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে বাজার সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে এই ধরনের শেয়ারে এন্ট্রি না নেওয়াই উত্তম। আর যদি বছর ধরে বা ২-১ বছরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে ফিন্যান্সিয়াল সেক্টরের যে আরো ফান্ডামেন্টাল যে স্টকগুলো রয়েছে সেখানে আপনারা কম দামে অনেক ভালো শেয়ার পাবেন। যার ইপিএস পজিটিভ, ন্যাব ভালো, ইপি রেশিও ভালো বা ডিভিডেন্ড দেওয়ার ইতিহাস ভালো, সে ধরনের স্টকে আপনারা এন্ট্রি করতে পারেন। যদি সে ধরনের স্টক সম্পর্কে আপনারা জানতে চান তাহলে সেটিও আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি সেগুলো নিয়েও আলোচনা করব। তো এই হচ্ছে ফনিক্স ফিন্যান্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আরডি ফুড, ফুড সেক্টরের এই শেয়ারটি নিয়ে আমি একটু আলোচনা করব। আমি গত কয়েকদিন আগে খুব সংক্ষিপ্ত পরিসরে আরডি ফুড নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদের অনুরোধের কারণে আবারও শেয়ারটি নিয়ে আলোচনা করছি। আমরা আরডি ফুডকে দেখতে পাচ্ছি ৳২৩.৪০ বর্তমান অবস্থা। তবে তার ক্যান্ডেলের অবস্থা খুব ভালো না, দুর্বল একটি ক্যান্ডেল এবং তার যে গত দিনের হাই ৳২৩.৪০ এবং সেই লেভেলে শেয়ারটি কিন্তু ক্লোজ দিয়েছে অর্থাৎ ৳২৩.৪০ এবং এখানকার যে ভলিউমটি আমরা দেখতে পাচ্ছি গত দিনে সেখানে শেয়ারটি কিন্তু একটা বড় ভলিউম তৈরি করছে এবং এই ভলিউমটাতে আমরা সেল ভলিউম, বাই ভলিউম দুইটাই ভালো রয়েছে। তবে সেল ভলিউমের তুলনায় শেয়ারটিতে বাই ভলিউমের সংখ্যা রয়েছে এবং শেয়ারটি আরএসআই এখনো আ আমরা দেখতে পাচ্ছি ৬১.৩৩ আরএসআই এর বৃদ্ধিরও সুযোগ রয়েছে শেয়ারটিতে। একই সঙ্গে আ হিস্টোগ্রামের যে বারটি রয়েছে সেটিও ধূসর হয়ে আসছে। তবে শেয়ারটির ম্যাকডি সেটি কিন্তু ঊর্ধ্বমুখী এবং অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান রয়েছে। সুতরাং আমার কাছে যেটি মনে হয় আগামী দিনে এই আ ৳২৪.২০ উপরে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে আরডি ফুডের আরেকটি সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে আ শেয়ারটি আমরা আ ৳২৫.২০ এই লেভেলে দেখতে পাবো এবং এই লেভেলে এসে শেয়ারটি একটি কারেকশন কমপ্লিট করবে এবং সেই কারেকশনটা আ কি কারেকশনে যাদের প্রফিট থাকবে সেই প্রফিট তারা টেক করে নিবে এটা প্রত্যাশা। আর যদি টেক না করে তাহলে কিন্তু শেয়ারটি আবার ডাউনে কারেকশনের জন্য আসবে। সেক্ষেত্রে আপনাকে আরো অপেক্ষা করতে হবে এবং একই সঙ্গে শেয়ারটিতে সেই সময় আমরা একটি আ সেল বা সেল প্রেশার দেখতে পাবো এবং এই তার যে মুভিং এভারেজ সেটিও কিন্তু আ আম শেয়ারটির প্রেজেন্ট যে প্রাইস রয়েছে খুব বেশি একটা দূরে নেই। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই রংপুর ডেইরি ফুড প্রোডাক্ট যেটি সংক্ষেপে আরডি ফুড এটিতে আপনারা আ প্রফিট টেকিং করবেন এবং শেয়ারটি থেকে বের হয়ে এসে আবার নতুন এন্ট্রি জোনে আপনারা নতুন এন্ট্রি নিবেন। এবং শেয়ারটির যে ভলিউম সেটি কিন্তু গেইন করতেছে কন্টিনিউয়াসলি এবং ২৪শে নভেম্বর এই ২৪শে নভেম্বর থেকে আমরা যদি এইখান থেকে আপনাদেরকে একটু ধরে দেখাই এইখান থেকে কিন্তু শেয়ারটি একটা গ্র্যাজুয়ালি ভলিউম করছে এবং এখান থেকে সে গ্র্যাজুয়ালি প্রাইস অ্যাকশন করছে। তবে খুব বেশি একেবারে টানা ৳১, ৳২ প্রাইস অ্যাকশন তেমনটি কিন্তু না। সে ছোট, ছোট ৳২০, ৳৩০, ৳১, ৳১০ এবং আনচেঞ্জড অবস্থাতেও ছিল এর মাঝে। সুতরাং শেয়ারটির প্রাইস অ্যাকশন আমরা দেখেছি এবং ১৩ই নভেম্বরের পরবর্তীতে শেয়ারটি প্রাইস অ্যাকশন হচ্ছে এখন পর্যন্ত। সুতরাং এই শেয়ারটিতে যারা এখন এন্ট্রি নিবেন আমি বলব এখন এন্ট্রি নেওয়ার সময় না। আপনাদের অবশ্যই এই শেয়ারটির ৳২৫ এই লেভেলে যাবে এবং এই লেভেলের কারেকশন শেষ করে শেয়ারটি যদি আবার আপট্রেন্ড কন্টিনিউ করে ভলিউম সহ তখন আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিবেন। আর যারা এন্ট্রি নিয়ে বসে আছেন এই ৳২২, ৳২১, ৳২৩ এই লেভেলে তাদের আমি বলব যে ৳২৫ আসলে আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন। ইভেন ৳২৪ আশেপাশেও যদি থাকে এবং ক্যান্ডেলের অবস্থান যদি খারাপ হয় এখানে কিন্তু ক্যান্ডেলের অবস্থা খুব একটা ভালো না। এবং মার্কেটে আগামী দিনে এটির প্রাইস কমার সম্ভাবনা রয়েছে। তারপরেও আপনারা এইটি নিজ সিদ্ধান্তে আপনারা
বিবেচনায় শেয়ারটি বাই সেল করবেন। তো এই হচ্ছে মূলত আরডি ফুড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ব্যাংকিং সেক্টরের একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আইএফআইসি। এটি নিয়েও আমি কয়েকদিন আগে আলোচনা করেছিলাম এবং সেটির কোনো আমি বলেছিলাম যে শেয়ারটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে এবং সেটি কিন্তু সে এখনো অব্যাহত রয়েছে এবং শেয়ারটির এই ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক আইএফআইসি এই শেয়ারটি কিন্তু এখন বর্তমানে এই অবস্থাতে রয়েছে এবং এই শেয়ারটি কিন্তু ভালো কোনো ভলিউম আমরা দেখিনি। শেয়ারটি একেবারে যেই টোটাল শেয়ার এবং পাবলিক হোল্ডিং যেখানে 88 কোটি শেয়ার, সেখানে শেয়ারের ভলিউম মাত্র 20 লক্ষ। তো এর আগে আমরা শেয়ারটির মিনিমাম যে এভারেজ ভলিউম সেখানে প্রায় 50 লক্ষ ভলিউম শেয়ারটিতে হতে দেখেছি। সে তুলনায় শেয়ারটিতে কিন্তু ভলিউম নেই। অতএব এই শেয়ারটির ব্যাংকিং সেক্টরে মুভমেন্ট হতে হবে, একই সঙ্গে ভলিউম করতে হবে। এবং এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি আমরা জানি 15 টাকা এবং ইয়ারলি যে লো 6 টাকা 90 পয়সা। তো ইয়ারলি লো এর পরে আমরা শেয়ারটিকে 7 টাকা 60 পয়সা এই লেভেলে আমরা দেখেছিলাম এবং 8 টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ারলি লো, এই ইয়ারলি লো এর পরে শেয়ারটি কিন্তু একটা মুভমেন্টে ছিল এবং সেই মুভমেন্ট শেষ করার পরে শেয়ারটি কিন্তু একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে এবং এই শেয়ারটির যে আরএসআই সেটিও ডাউন ট্রেন্ড অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। এছাড়াও শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটি দেখেন কয়েকটি আমরা ব্লু রেখার যে বারগুলো দেখেছি, পরে এখানে কিন্তু সেই ধূসর আকৃতির কিছু একটা বার এবং একই সঙ্গে এমএসিডি সেটিও কিন্তু অরেঞ্জ রেখা ব্লু রেখার প্রায় কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে মুভিং এভারেজ সেটিও কিন্তু প্রাইজের কাছে অবস্থান করছে। সুতরাং এই শেয়ারটিতে আমরা খুব তাড়াতাড়ি আমরা শেয়ারটিতে সেল সিগন্যাল দেখতে পাবো। সুতরাং এই শেয়ারটি আমরা যদি বলি যে কি ধরনের প্রাইজ আসতে পারে, সেটি অবশ্যই 7 টাকা 30 পয়সা থেকে শুরু করে 7 টাকা 10 পয়সা এই লেভেলটি শেয়ারটিতে আসবে এবং এই শেয়ারটির প্রাইস 7 টাকা 10 পয়সায় যদি আপনি এন্ট্রি নেন তাহলে 8 টাকা তার ফার্স্ট টার্গেট এবং 8 টাকা 7 টাকা 60 পয়সা এই লেভেলে আপনি শেয়ারটিতে এন্ট্রি সেল দিয়ে বের হতে পারেন। আবার শেয়ারটি কারেকশনে আসলে আবার এন্ট্রি নিতে পারেন। এইভাবে করে শেয়ারটিতে আপনি প্রফিট টেকিং করতে পারবেন। আদারওয়াইজ 7 টাকা থেকে 10 টাকা বা 11 টাকা এখন মুভমেন্টে যাবে এই ধরনের কিন্তু কোনো সম্ভাবনা এই ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন আইএফআইসিতে নেই। সুতরাং এটি হচ্ছে মূলত আইএফআইসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আইটি সেক্টরে আরেকটি শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে সবার রিকোয়েস্টের, বেশ কিছু মানুষের রিকোয়েস্ট, সেটা হচ্ছে জেনেক্সিল। জেনেক্সিলের যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি একটি সাপোর্ট জোনে রয়েছে শেয়ারটি এবং সেই সাপোর্টকে রেসপেক্ট করেছে শেয়ার এবং সে জেনেক্সিলের যে ভলিউম আমি এর আগেও আমার 2-3 বার আমি আমার চ্যানেলে এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম শেয়ারটি যদি এই 32 টাকা 34 টাকা এই লেভেলে আসে তাহলে আসার সম্ভাবনা রয়েছে এবং এখানে এসে শেয়ারটি একটি কারেকশন নিবে এবং কারেকশন শেষ করে শেয়ারটি আবার প্রাইস অ্যাকশন করবে এবং শেয়ারটি কিন্তু সেই ধরনের অবস্থাতে রয়েছে। আমরা শেয়ারটিতে কিন্তু এই রিসেন্ট যে হাই সেটি এইখানে দেখতে পেয়েছিলাম 34 টাকা 70 পয়সা এবং এইখানে 34 টাকা 70 পয়সা আসার পরেই কিন্তু শেয়ারটি একটি কারেকশনে রয়েছে এবং 3 ইনসাইডার ক্রো যেটি ক্রিয়েট করেছে এবং এখান থেকে শেয়ারটির আরেকটু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে এবং এই শেয়ারটি নভেম্বরে আমরা শেয়ারটির 25 টাকা এই লেভেলে শেয়ারটিকে দেখেছিলাম এবং 25 টাকা থেকে শেয়ারটি 35 টাকার এই কাছাকাছি এই লেভেলে এসেছিল এবং অনেকেই শেয়ারটি থেকে প্রফিট টেকিং করেছে। সুতরাং এই শেয়ারটি অনেক ভালো একটি সম্ভাবনাময় শেয়ার ছিল। সাধারণ বিনিয়োগকারীরা এখান থেকে অনেক ভালো প্রফিট টেকিংও করেছে পূর্বে। তবে বর্তমানে মার্কেট পরিস্থিতি খারাপ থাকার কারণে শেয়ারটি কিন্তু সেই ধরনের আমরা মুভমেন্ট দেখতে পাইনি। শেয়ারটির ন্যাব যথেষ্ট পরিমাণ ভালো। গত বছরের তুলনায় এবছরও শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালুও কিন্তু বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে শেয়ারটি কিন্তু এবার কোনো স্টক ডিভিডেন্ড দেয়নি, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। সুতরাং এই শেয়ারটি আমি যদি বলি যে এই শেয়ারটির সাপোর্ট লেভেলটা কত হবে এবং এটা অবশ্যই 30 টাকা 90 পয়সা এই লেভেলে শেয়ারটির একটি ভালো সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টকে যদি শেয়ারটি রেসপেক্ট করে তাহলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো, না হলে শেয়ারটি 19 টাকা 10 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং সেটি থেকে শেয়ারটি যদি আপ ট্রেন্ডে যায় তাহলে শেয়ারটি 37 টাকা এই লেভেলে আমরা এই লেভেলটিতে শেয়ারটিকে দেখব। তবে শেয়ারটির যে আরএসআই সেটি কিন্তু নিম্নমুখী অবস্থাতে রয়েছে এবং তার হিস্টোগ্রামের যে বার সেটিও ধূসর এবং ছোট হয়ে আসছে। একই সঙ্গে এমএসিডির যে ব্লু রেখা সেটিও কিন্তু বাঁকা হয়ে নিম্নমুখী হওয়ার একটা প্রবণতা রয়েছে। সুতরাং এই বিষয়গুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। তবে শেয়ারটি কিন্তু কন্টিনিউয়াসলি ভলিউম গেইন করে যাচ্ছে, অর্থাৎ আমরা এই জেনেক্সিলের যে পূর্বে
যখন প্রাইস হয়েছিল, প্রাইস বৃদ্ধি পেয়েছিল, তখন কিন্তু শেয়ারটির ভলিউম গেইন করেছিল। সুতরাং এটি কিন্তু এই শেয়ারটির জন্য সবচেয়ে পজিটিভ সাইন। আপনারা যদি এইখানটাতে দেখেন, এই যে শেয়ারটির যে ভলিউম, এখানে সে ভলিউম করেছিল এবং ভলিউম করে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছিল খুব ভালো, এবং আবার ডাউন ট্রেন্ডে এসে সে ছোটোখাটো আবার ভলিউম নিয়ে কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করে। সুতরাং যেহেতু শেয়ারটিতে ভলিউম রয়েছে এবং এই ভলিউমটা থাকলে শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন হবে। সুতরাং এই শেয়ারটিতে যারা এন্ট্রি নিয়ে আছেন তাদের কাছে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা এই শেয়ারটি 19 টাকা 10 পয়সা এই সাপোর্ট লেভেল এবং আরেকটি যে সাপোর্ট লেভেলের কথা আপনাদেরকে বললাম সেটি আপনারা দেখতে পারেন। এই সাপোর্ট দুটোকে যদি শেয়ারটি রেসপেক্ট করে তাহলে কিন্তু শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো হবে। কারণ শেয়ারটি দীর্ঘদিন কোনো ভলিউম ছিল না এবং ভালো মুভমেন্টও ছিল না। সুতরাং এখন কিন্তু শেয়ারটি একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং আগামী দিনেও এই শেয়ারটি মুভমেন্ট অব্যাহত রাখবে বলে আমি আশা করি। তো প্রথমে যে কথাগুলো যে কথাটাই বলছিলাম সেই কথাটা বলে আবার শেষ করতে চাই যে 19 টাকা 29 টাকা 10 পয়সা এই লেভেলে শেয়ারটির একটি সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টকে যদি সে রেসপেক্ট করে তাহলে আমরা এই শেয়ারটিকে 37 টাকা এই লেভেলে দেখতে পাবো, এবং এটিকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু 45 টাকা থেকে 47 টাকা এই লেভেলে জেনেক্সিল যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো এই ছিল মূলত আজকের আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আমার এই আলোচনা শুনেছেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে যারা আমাকে নিয়মিত শোনেন তাদেরকেও বলবো আপনারা আপনাদের অনুরোধে যদি স্টক থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আমাকে লিখে আপনারা জানাবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীকালকের যে মার্কেট আমরা দেখব সেটি যেন অবশ্যই আমাদের জন্য ভালোর কারণ হয় সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।